নতুন করে অস্থিরতার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আন্দোলন ঠেকাতে অবৈধ অস্ত্র নিয়ে তদন্তের ঘোষণা। ছাত্র গণ অভ্যুত্থান নস্যাতে যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বললেন মির্জা ফখরুল। ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডার অভিযোগ। ছাত্র জনতার আত্মত্যাগেই বিজয় এসেছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি, জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা। স্বাভাবিক হচ্ছে থানার পরিস্থিতি, চলছে সীমিত সেবা। সড়কের শৃঙ্খলার কাজে ফিরছেন ট্রাফিক সদস্যরা, আছেন শিক্ষার্থীরাও। এবং কোটা নয়, মেধার ভিত্তিতেই জায়গা পেলেন সাকিব, জানালেন প্রধান নির্বাচক। বিসিবি সভাপতি পাপনের সাথে কথা বলেই দল ঘোষণা। দর্শক, সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নতুন করে অস্থিরতার চেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। ছাত্র জনতার আন্দোলন দমনে অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের অতি দ্রুত খুঁজে বের করারও হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকার সিএমএইচে কোটা আন্দোলনের সময় সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সিএমএইচে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। এ সময় আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু পুলিশের গুলিতে নয়, কোটা আন্দোলনে নিহতদের শরীরে অবৈধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তিনি। জানান, অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের অতি দ্রুত খুঁজে বের করা হবে। এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। অবৈধ অস্ত্র 7 দিনের মধ্যে থানায় ফেরতের নির্দেশ দেন তিনি। কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থান নস্যাতের যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। মাজহারুল ইসলামের রিপোর্ট। সোমবার বেলা 11টায় বনানী কবরস্থানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে ভারতের কিছু গণমাধ্যম মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডা চালাচ্ছে। একই সাথে বিদায়ী সরকারের লোকেরাও জনগণকে বিভ্রান্ত করতে উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র জনগণের, নাগরিকের একটা স্বতঃস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা বলুন আর অন্যান্যরা বলুন, তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে, গণজাগরণ সৃষ্টি, তাকে সুসংগত করার জন্য কাজ করবে। এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান জানান। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত। তাই আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের বিজয়কে কেউ যেন নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশের গণজাগরণকে, উত্থানকে নস্যাৎ করার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সচিবদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বৈঠকের বিষয়ে কি জানা গেল? আপনার কাছে কি তথ্য পাবো আমরা?
জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ চিফ অ্যাডভাইজার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে সকাল থেকে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন। প্রথমেই সকাল 10:30টায় তার সাথে বৈঠক করতে আসেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাপ্রধানের সাথে প্রায় দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারপর 11টার কিছু আগে এখানে বৈঠক করতে আসেন। আপনি জানেন যে চিফ অ্যাডভাইজার যখন থেকে দায়িত্ব নিয়েছেন তারপর কিন্তু তার যে দফতরগুলো বন্টন করা হয়েছে সেই দফতরের তিনি এ পর্যন্ত প্রায় 25টি দফতরের দায়িত্ব নিয়েছেন। সেই 25টি দফতরের মধ্যে তিনি যে দফতরগুলোর দায়িত্ব পেয়েছেন প্রত্যেক সেনাপ্রধানকে তিনি ডেকে প্রত্যেক সচিবদেরকে তিনি ডেকে পাঠিয়েছেন এবং সচিবরা তাকে এই মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে তাকে ব্রিফ করেছেন। আপনি জানেন যে তা বলা হয়েছিল যে আসলে যেই গণ আন্দোলন অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সে সরকারের কিন্তু একটি দাবি ছিল যে তারা বৈষম্য বিরোধী এবং একটি সংস্কার করা একটি দেশ চান। তাই রাষ্ট্রের যে সংস্কার সেই সংস্কারের জন্য তিনি তার হাতে 25টি মন্ত্রণালয় রেখেছে। যদি আমি আপনাকে মোটা করে বলতে চাই, মোটা দাগে যেগুলো বলতে চাই তার মধ্যে হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট বস্ত্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ তিনি 25টি মন্ত্রণালয়ের সচিবকে কিন্তু আজকে তার যে সরকারি বাসভবন এবং তার এটাই তার হবে হচ্ছে কার্যালয় অর্থাৎ একই ধারে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তিনি থাকবেন এবং তিনি এখানে থেকেই তার দাপ্তরিক কার্য করবেন বলে তিনি এখানে তার সচিবদেরকে ডেকেছেন এবং সচিবদের কাছ থেকে তিনি সকল প্রকার বিষয়গুলো জেনে নিয়েছেন। আসলে রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করতে হবে এই বিষয়ে কিন্তু আগে থেকেই তাদের একটি পরিকল্পনা তারা করে রেখেছেন যে আসলে সংস্কার একটি রাষ্ট্র চান তারা, যে রাষ্ট্রে থাকবে না বৈষম্য, যে রাষ্ট্রে থাকবে না দুর্নীতি, সেদিক থেকে তিনি তার কর্মপরিকল্পনা ঠিক করার জন্য সচিবদেরকে ডেকেছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু এখানে সচিবদের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং আমাদের সাথে কোনো ধরনের কথা না বলে সচিবরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে চলে গেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার জন্য তিনি আরো বিস্তারিত জানাতে সচিবদেরকে বলেছেন যে আসলে যে বিষয়গুলো তারা আলোচনা করেছেন সে বিষয়ে তিনি আরো বিস্তারিতভাবে জানতে চান এবং তাদেরকে পরবর্তীতে কি ধরনের বিষয়ে তারা আলোচনা করবেন সে বিষয়ে তিনি তাদেরকে বলেছেন যেন এই প্রস্তুতি নিয়ে যেন পরবর্তীতে আলাদা আলাদা যে বৈঠকগুলো হবে সেই বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা তাদের সচিবদেরকে ব্রিফ করেছেন এবং আমরা যতটুকু জেনেছি যে এই মিটিং এর পর এখন প্রধান উপদেষ্টা তার মধ্যাহ্নের যে আহার আছে আহার শেষ করবেন। এরপরে রাজনৈতিক দলের নেতাদের সাথে বসলে প্রথমেই আমরা জেনেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসবেন, হয়তো বিকেল 4টা নাগাদ তিনি আসতে পারেন, এইটুকু আমরা এখন পর্যন্ত জেনেছি। তবে আপনাকে বলে রাখা দরকার যে আমরা কিন্তু এখানে সকাল থেকেই আছি, তখন থেকে আমরা দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টার বাড়ি ঘিরে কিন্তু ছাত্র সমাজের নেতারা এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং প্রধান উপদেষ্টার দর্শনের জন্য তারা আবেদন করছেন এবং ভবিষ্যতে তিনি কি কি কাজ করবেন এবং কেমন করে করবেন এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। সুতরাং এর চেয়ে বেশি কিছু জানতে হলে আমাদেরকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপনি জানেন যে গত 8 তারিখে যে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার হয়েছে সে সরকার কিন্তু 8 তারিখে শপথের পর থেকেই খুবই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 9 তারিখে সকালে শহীদ মিনার সহ সাভারের স্মৃতিসৌধে গিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এরপর তিনি 10 তারিখে সকালে এই ছাত্র আন্দোলনের গত জুলাই মাসের 16 তারিখে রংপুরে যে ছাত্র প্রথম প্রতিরোধ গড়েছিলেন আবু সাইদ তার বাসায় গিয়েছেন, আবু সাইদের কবর জিয়ারত করেছেন এবং তারপর তার পরিবারের সাথে তিনি সমবেদনা প্রদর্শন করেছেন এবং আমরা দেখেছি তারপর তিনি কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পড়াশোনা করেছে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি মত বিনিময় করেছেন, রংপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে গিয়েছেন। তারপর কিন্তু তিনি গতকাল আবারও যে আমরা জানি যে প্রধান বিচারপতি শপথ নিয়েছেন সেখানে তিনি বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গিয়েছেন। এছাড়া 2 জন উপদেষ্টার শপথ হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং আজকের দিনের শুরুতে তিনি আসলে দাপ্তরিক কাজ যেটা বলা হয় যে রাষ্ট্র সংস্কারের মূল কাজে তিনি হাত দিয়েছেন। প্রথমে সেনাপ্রধানের সাথে তিনি আলোচনা করেছেন, এরপর সচিবদের সাথে বসেছেন। আমরা ভবিষ্যতে তিনি আরো কি কি কাজ কিভাবে করছেন সে বিষয়টি আসলে আমরা জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। এ বিষয়ে যদি আপনারা এখন পর্যন্ত জানতে হয় তাহলে আমরা এর বিষয় বিস্তারিত জানতে আমরা প্রধান উপদেষ্টার প্রেস শামীমা আপনি থাকুন, আমরা আবারও যুক্ত হবার চেষ্টা করব এবং আমাদের দর্শককে আপডেট দেওয়ার চেষ্টা করব। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীমা আক্তার।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গুজব ও প্রোপাগান্ডা ছড়ায় ভারতীয় কিছু গণমাধ্যম। প্রতিবেদনে বলা হচ্ছে, হাসিনার পতনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়, তাতে জড়িত দেশটির ইসলামপন্থী দলগুলো। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও পুলিশের কর্মবিরতি অস্থিরতাকে ঠেলে দিয়েছে অরাজকতার দিকে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে দেশের বিভিন্ন স্থানে ঘটছে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি লুটপাটের ঘটনা। এর বেশিরভাগ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। অমুক জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের ঘরে আক্রমণ হয়েছে, পাশে তো মুসলমানদের ঘরে আক্রমণ হয়েছে, কারণ সেটা আসলে ধর্মীয় কারণে না, রাজনৈতিক কারণে। এর মানে এই না যে রাজনৈতিক কারণে কোনো সংঘাত বা এই ধরনের এই যে কারোর বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, রাজনৈতিক কারণে অথবা ধর্মীয় কারণে। তবে এই সহিংসতা ঘিরে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করছে উস্কানিমূলক প্রতিবেদন। সাম্প্রদায়িক রং মাখিয়ে বানানো বেশিরভাগ গুজব, প্রোপাগান্ডার ঢেউ এসে পড়ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সোশ্যাল প্ল্যাটফর্মেও। ফলে আরো উদ্বেগজনক হারে বাড়ছে অস্থিরতা। Bangladeshi Hindus who are specifically being targeted by Jamaat-e-Islami and other radical Islamist forces in Bangladesh. গেল 6 আগস্ট পল্লব সেন নামে ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙেই শুরু করলেন। অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি 2021 সালের 14 অক্টোবর বলে জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ। 5 আগস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ ওই ভিডিওটি মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। তাছাড়া লিটন দাস নিজে বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি নিরাপদে ও ভালো আছেন। স্রোতের মতো ছড়াতে থাকা এসব প্রোপাগান্ডা ধরে ধরে শনাক্তে হিমশিম খাচ্ছেন ফ্যাক্ট চেকাররা। রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচের মতো ফ্যাক্ট চেকিং বা গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ বিদেশের গণমাধ্যমও এসব প্রোপাগান্ডা গুজব নিয়ে প্রকাশ করছে প্রতিবেদন। বেশিরভাগ প্রোপাগান্ডাই ভয়াবহ এবং পরিকল্পিত বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢালাওভাবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। তিনি বলেন, রাজনৈতিক কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের তালিকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। জানাবো গুজবে কান না দেওয়ার জন্য, এবং হটলাইনে যোগাযোগ করলে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ওখানে পাঠিয়ে দেব, এবং তাদের কিছু আর্থিক সহায়তা কতটুকু করা যায় সে ব্যাপারে আগামীকালেই আমরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এটা আমরা সিদ্ধান্ত নেব। আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমরা রক্ষা করতে পারি, প্রত্যেককে এই ব্যাপারে আমাদের মনোযোগী হতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা আমাদের সম্প্রীতি নষ্ট করে একটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগেই নতুন বিজয় এসেছে। ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াতেও বিধিমালা মেনে চলতে হবে। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে এক ব্রিফিংয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে সই করেন তিনি। এরপর তিনি যান কেন্দ্রীয় শহীদ মিনারে, স্মরণ করেন জাতির সূর্য সন্তান ভাষা শহীদদের। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তার মধ্যে আরও ৭০ জন পদত্যাগ করেছেন। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগের হিড়িক পড়ে। সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ৭০ জন পদত্যাগ করেন। এর আগে গেল বুধবার প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ পদত্যাগপত্র জমা দেন। এরপর অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন পদত্যাগ করেন। বৃহস্পতিবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং SM মুনির পদত্যাগ করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই থানায় ফিরছে পুলিশ সদস্যরা। ইতোমধ্যে চালু হয়েছে জরুরি নাগরিক সেবা। পুলিশের টহল এখনও পুরোপুরি চালু না হলেও সেনাবাহিনীর সঙ্গে মাঠে থাকছে তারা। এদিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত থানাগুলো সংস্কার কাজের পরই চালু হবে কার্যক্রম। কায়েস রাহাতের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা। অস্থিরতা কেটে যাওয়ায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা। চালু হয়েছে অনলাইন অফলাইন জিডি, পুলিশ ভেরিফিকেশনের মতো জরুরি নাগরিক সেবা। তবে নাগরিক নিরাপত্তায় পুলিশি টহল এখনো পুরো দমে শুরু করা যায়নি। সেনাবাহিনীর সাথে একত্রে ক্ষুদ্র পরিসরে চলছে টহল। আমরা আগের মতোই অনলাইন জিডি বা আমাদের ডিটি অফিসারের যে কার্যক্রম সেগুলো হচ্ছে। টহল পার্টি সীমিত আকারে সেনাবাহিনীর সাথে হচ্ছে। এখনো পুরোপুরিভাবে টহল পার্টিটা চালু হয় নাই, তবে অতি সত্বর আজকে বা কালকের মধ্যেই হয়ে যাবে সেটা। সেবা চালু হলেও এখনো থানায় সেবা নিতে আসা মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। তবে সেবা পাওয়ায় খুশি তারা। আমি আসলাম, আমার একটা আইডি কার্ড হারানো গেছে, এই জন্য আসলাম। ওই স্যারের কাছে আসলাম, স্যারে সুন্দরভাবে করে দিল। আন্দোলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত থানাগুলোতে এখনো কার্যক্রম শুরু করা যায়নি। বিদ্যুৎ, পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সংস্কারের পরই কার্যক্রম শুরুর আশা করছেন কর্মকর্তারা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সারা দেশের বেশিরভাগ থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। নতুন বাংলাদেশ নির্মাণে জনগণের জানমাল রক্ষায় নিরলস ভূমিকা রাখার প্রত্যয় পুলিশের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলাম মিমের ডেস্ক রিপোর্ট। খুলনার বিভিন্ন মোড়ে পুলিশকে গাড়ি নিয়ে অবস্থান করতে দেখা গেছে, তবে এখনো ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। পুলিশ যে এই যে রাস্তায় নামছে, এদের জনতার নিরাপত্তা বাড়ছে, আমাদেরও ভালো লাগতেছে। তারা নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছে। আমরা কাজে নিয়োজিত হয়েছি। আমরা স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক উদ্ধার, অস্ত্র চোরাচালান, যে কোনো অপরাধের ধরুন আমরা আমাদের ভূমিকা রাখবো। রংপুরে শৃঙ্খলা ফেরাতে সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ। তাদের ফুল দিয়ে বরণ করেছে শিক্ষার্থীরা। তারা সবসময় আমাদের পাশে থাকবে এবং ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশের যে সকল সংস্থা আছে সবাইকে সার্বিক সহযোগিতা করবে। তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আবার বাংলাদেশকে নতুনভাবে গড়ব। তাদের অভাবটা আমরা বুঝতে পারছি। তারা কর্মক্ষেত্রে ফিরে আসছে, আগামীতে তারা জনস্বার্থে কাজ করবে আমাদের জন্য, এমনটাই কামনা করি। ময়মনসিংহ জেলার ১৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় নগরীতে টহল জোরদার করা হয়েছে। মানুষ আসছে, থানায় আসছে তাদের সেবা নিতে এবং আমরা সেবা দিয়ে যাচ্ছি। সব ধরনের সেবা আমরা দিয়ে যাচ্ছি। আমরা নিয়মিত টহল আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কুমিল্লায় স্বল্প পরিসরে শুরু হয়েছে থানার অভ্যন্তরীণ কার্যক্রম। জিডি কিংবা অভিযোগ অনায়াসেই ডিউটি অফিসারের কাছে গিয়ে করতে পারবেন বলে জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। সার্বক্ষণিক আমরা তৎপর রয়েছে এবং যে কোনো লোক যে কোনো অভিযোগ থানায় অনায়াসে দিতে পারবে।
থানা সেবা আমরা চালু করেছি। টানা 5 দিন অচল অবস্থার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহীতেও দায়িত্বে ফিরতে শুরু করেছে পুলিশ। কুষ্টিয়ার 7টি থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ। আসলে পুলিশ কখনোই জনগণের প্রতিপক্ষ না। পুলিশ জনগণের সাথে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। পুলিশ দায়িত্বে ফিরে আসায় দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 3 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ভোরে মালবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। মঙ্গলবার থেকে চলবে স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে চলবে সব ধরনের আন্তনগর ট্রেন। অনলাইনে আগাম টিকিট বিক্রি শুরু হবে বিকেল 5টা থেকে। কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত 18 জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে ব্যাংকিং খাত। দুর্নীতির কারণে ভঙ্গুর অবস্থানে চলে গেছে এই খাত। এর থেকে উত্তরণের লক্ষ্যে বরাবরের মতোই নানা প্রস্তাবনা তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিলুপ্তি, বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন সহ রাজনৈতিক সদিচ্ছার প্রতি জোর দেন আলোচকরা। বলেন, অর্থনৈতিক খাতে সচ্ছলতা ফিরিয়ে আনতে দক্ষ মানুষের পাশাপাশি কাঠামোগত সংস্কার, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সদিচ্ছা জরুরি। 94 সালের আগে তো ব্যাংক, তখন তো রাষ্ট্রীয় ব্যাংকগুলো ছিল, তখনও তো কাজ করেছে ওই এফআইডি ছাড়াই। এখন বলতে পারেন যে সাইজে বড় হয়েছে ইত্যাদি, এটা একটা, কিন্তু এফআইডির প্রয়োজন না বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংক তো অল ব্যাংকের ব্যাংক, মানে মালিক দেখভাল করার দায়িত্বে আছে, তো তারা করতে পারে একটা আলাদা উইং করে তারাটা। সেজন্যই বলছি যে এখানে তো দ্বৈত একটা প্রশাসন যখন সৃষ্টি হয় তখনই কিন্তু ফোক ফাকর দিয়ে নানান ধরনের ইয়েতে আসে। ব্যাংকে ধীরে ধীরে বাড়ছে গ্রাহক উপস্থিতি, লেনদেন হচ্ছে স্বাভাবিক। এখন একজন গ্রাহক দিনে তুলতে পারবেন 2 লাখ টাকা। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেওয়া হবে গ্রাহকের চাহিদা মতো। রেমিটেন্স বাড়বে চলতি সপ্তাহেই। জোরদার করা হয়েছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া চলছে মতিঝিলের ব্যাংকপাড়ায়। বরাবরের মতোই এসে টাকা জমা করছেন ও উত্তোলন করছেন সাধারণ গ্রাহক। প্রয়োজনে নগদ টাকা উত্তোলন ও জমাদান চললেও কাঙ্ক্ষিত অঙ্কের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন গ্রাহকরা। পরিবেশটা একদম স্বাভাবিক। আমি টাকা জমা দিতে আসছি, হাতে কিন্তু বেশি সময় নেই, 10-15 মিনিট, তাও দিতে পারতেছি। সাংসারিক প্রয়োজনে আমি কিছু টাকা তুলতে আসছি, আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে, কোনো ঝামেলা নেই। পুরো টাকা তুলতে পারি নাই, 2টা চেক নিয়ে আসছিলাম, আমি 1,20,000 টাকা মাত্র তুলতে পারছি। দ্রুত এই সমস্যার সমাধানটা হয়ে যাক, যেন আমাদের ভোগান্তিটা কম। এদিকে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জেনারেল ম্যানেজার জানান, চলমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা বজায় রাখতে গ্রাহককে 2 লাখের বেশি টাকা দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা তার হলো সংকট না, এটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা সামনে রেখে। কারণ আপনি টাকাটা নিয়ে বাইরে গেলেন, টাকাটা যদি বেহাত হয়ে যায় তখন তো এটা একটা ক্রাইসিস সৃষ্টি করবে। আবার হচ্ছে দেশের মধ্যে যেসব ঘটছে, আপনি যদি নগদ টাকা বেশি উত্তোলন করে এইসব কর্মকাণ্ডে মানে টাকা ব্যয় করেন, তো সেক্ষেত্রে তো এটা বুস্ট আপ হবে। এই 2টা বিষয় সামনে রেখে আসলে একটু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এই ব্যাংক কর্মকর্তা। রেমিটেন্স আসলে মানে আমাদের তো লাস্ট মানে 2 সপ্তাহতে কম, মানে ফ্লোটা কম ছিল, তো আমরা আশা করছি এই সপ্তাহ থেকে বাড়বে। তা আজকে তো শুরু হলো, এটা কাল পরশু বোঝা যাবে। দেশের নোট বাতিলের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন শফিকুল ইসলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাহকের চাহিদা মতোই লেনদেন করা হবে বলেও জানান এই ব্যাংক কর্মকর্তা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। গাজা যুদ্ধের পুরোপুরি অবসান চান হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। একই সঙ্গে নতুন আরেক দফা আলোচনা না করে মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে আশা জানান তিনি। এর মধ্যেই এখনও গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও উপত্যকা জুড়ে চলছে তাণ্ডব। একদিনে ইসরায়েলি আগ্রাসনে অন্তত 22 ফিলিস্তিনের
মৃত্যু হয়েছে। আরো জানাচ্ছেন আফরিন মৌ। চোখের পলকেই আঘাত হানছে একের পর এক রকেট, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মরদেহ। এ দৃশ্য গাজার প্রতিদিনের ঘটনা। উপত্যকার এমন কোনো জায়গা নেই যেখানে পড়েনি ইসরায়েলি বাহিনীর হিংস্র থাবা। রোববারও খান ইউনিস, গাজা সিটি সহ বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালিয়েছে আইডিএফ। এতে প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। এর মাঝেই যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো খান ইউনিস খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে নতুন করে অন্তত ৭৫,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাবার ও পানির সংকটে দিন কাটাচ্ছেন তারা। এ পরিস্থিতিতেই এক প্রতিবেদন প্রকাশ করেছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো, যেখানে দেখা যায় গেল ১০ মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় উপত্যকার মোট বাসিন্দার ১.৮% মানুষই প্রাণ হারিয়েছেন। তবে এদের মধ্যে বেশিরভাগের বয়সই ৩০-এর নিচে। এছাড়া এখনও নিখোঁজ বহু মানুষ। উপত্যকার মানবিক এ পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। এর মধ্যে নিজেদের ইচ্ছার কথা মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে তারা, তবে নতুন প্রস্তাব বা আলোচনা নয়। মার্কিন প্রেসিডেন্টের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব বাস্তবায়নে আশা ব্যক্ত করেছেন তিনি, যদিও এ নিয়ে এখনও ইসরায়েল কিছুই জানায়নি। তবে আলোচনার জন্য সম্মত তারা। যুদ্ধবিরতির এ চুক্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় গাজায় যুদ্ধ বন্ধ হবে। এর জন্য কাজ করার কথাও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা দেখছেন সংবাদ দুপুর।